একটা জিনিসই চাই আমরা, উই ওয়ান্ট জাস্টিস। আর কিচ্ছু না, আমাদের জাস্টিস চাই, আমাদের জন্য আমাদের জাস্টিস চাই, আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের জাস্টিস চাই, আমাদের ঘরের মেয়েদের জন্য জাস্টিস চাই, আমাদের ঘরের ছেলেদের জন্য জাস্টিস চাই, আমাদের তিলোত্তমার জাস্টিস চাই। আমরা শুধু জাস্টিস চাই। কবে পাবো জাস্টিস? দেখতে দেখতে ২৭-২৮ দিন হতে আসছে, কবে পাবো আমরা জাস্টিস? ৯ তারিখের ঘটনা, আজকে আবারও ৯ তারিখ আসতে চলেছে। ১ মাস দেখতে দেখতে কেটে যাচ্ছে। কবে পাবো আমরা জাস্টিস? কবে? আমরা জাস্টিস চাই। তা আমাদের তিলোত্তমার মা একটি চিঠি লিখেছেন। কাল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল। তাই তিলোত্তমার মা একটি চিঠি লিখেছে। সেই চিঠিতে কী লিখেছে শিক্ষকদের উদ্দেশ্যে? স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাসিমাতে সবাইকে স্বাগত। কালকে গেছে ৫ই সেপ্টেম্বর টিচার্স ডে। ৫ই সেপ্টেম্বর টিচার্স ডেতে আমাদের তিলোত্তমার মা তিলোত্তমার হয়ে টিচার্সদের জন্য একটি চিঠি লিখেছে। তো সেই চিঠিটি তোমাদের পড়ে শোনাবো, আর অবশ্যই আমি পাশে দিয়ে দেবো। এখানে একটা মা, তার আর্তনাদ, সত্যি একটা মা, একটা মেয়ের স্বপ্ন, একটা মা যখন পরিপূর্ণ রূপ দিয়ে দিতে পারে, তারপর সে কর্মের জায়গায় যদি তাকে প্রাণ হারাতে হয়, এর থেকে কষ্ট, যাতনা, দুঃখ কিচ্ছু নেই। আর এই নিরীহ প্রাণগুলোকে নিয়ে এদের লাশ বিক্রি করে, আমি বলবো এদের লাশ, এই যে নিরীহ প্রাণগুলোকে নিয়ে এবং ওই সব লাশগুলোকে বিক্রি করে এই রকম দুষ্কৃতী, এই সন্দীপ ঘোষের মতো দুষ্কৃতীরা ভিলা তৈরি করে। অবশ্যই তোমরা আজকে খবর পেয়েছো, প্রসূন চট্টোপাধ্যায় যে হচ্ছে সন্দীপ ঘোষের ভিলা মানে পিএ পিএ বলে দাবি করে, এবং ২ বিঘে জমির ওপর ১০ ফুট পাঁচিল দিয়ে মানে কত বড় একটা ভিলা তৈরি করেছে তার ওয়াইফের নামে, এবং ওখানে মাঝে মাঝে গিয়ে ওনারা বিশ্রামও নিত। রাত কাটাতো না, সারাদিন, হয়তো সকালবেলা গেল, সন্ধ্যের আগে ফিরে আসতো। প্রাণে মারা যাওয়ার ভয়ও ছিল। তো যাই হোক, এখন আমি বলবো যে তিলোত্তমার মা কি লিখেছে তার তিলোত্তমার টিচারদের উদ্দেশ্যে। আমি হতভাগী তিলোত্তমার মা বলছি, আজ শিক্ষক দিবস। আমি আমার মেয়ের হয়ে তার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ওর ছোটোবেলা থেকেই স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আমারও ছিল। সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি। আমরা আর আমরা তার অভিভাবক হিসেবে আম আমরাও তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি। ও নিজেও অনেক কষ্ট করেছিল। কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল। উম তারপর আমি ডিগ্রি, আমার মেয়ে বলতো, "মা, আমার টাকা পয়সা চাই না। শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি।" মানে এইরকম একটা মেয়ে, একটা ট্যালেন্টেড মেয়ে, যে মেয়ে টাকা চায় না, পয়সা চায় না, চায় তার নামের পাশে অনেকগুলো ডিগ্রি বসাতে। কি বলবো, এইরকম একটা মেয়ের প্রাণ নিয়ে নিয়েছে গো! কি নৃশংস! আমার মেয়ে বলতো, "মা, আমার টাকা পয়সা চাই না, চাই আমার নামের পাশে অনেকগুলো ডিগ্রি।" তার আ আর আমি যেন অনেক মানুষের সেবা করতে পারি, রোগীকে ভালো করতে পারি। সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীদের পরিষেবা দেয়, এবং অন ডিউটিরত অবস্থায় কিছু আ দুর্বৃত্তদের হাতে বলি হয়, এবং চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়। অধরা রয়ে গেছে। অধরাই থাকে সেই রাতের লেখা তার এমডি তার এমডি তে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন। কাণ্ড ঘটানোর পরও সরি এই নরকীয় কাণ্ড ঘটানোর পরেও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয়। হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আ তৎপরতায়। এক কন্যা এক কন্যা মায়ের আকুল আর্তপুত্তি সকল মেডিকেল কলেজে শিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থ্য স্বাস্থ্যবনের স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ, আ নার্সিং স্টাফ, সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ কিছু ভালো মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলে আমি মনে করি। প্রত্যেককে, চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে
থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায় তিলোত্তমার মা। একটা মেয়েকে কতটা কষ্ট দিয়েছে আর একটা মায়ের কতটা যন্ত্রণা। এই যে আমি কালকে বললাম যে গ্রুপ ডি এর এক কর্মরত সেই দিন অন ডিউটিতে ছিল এবং 24 ঘন্টা সে ডিউটি দিয়েছিল। সে কিন্তু তার জবানবন্দি অবশ্যই সিবিআইয়ের কাছে দিয়েছে। এই রকম প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্রত্যেককে যারা যারা আমার ভিডিওটা দেখবেন, বা আমি তো অতি 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 ক্ষুদ্র একজন সামান্য তুচ্ছ, তবুও বলবো বীর হন, সাহসী হন। অবশ্যই আপনাদের তো সব কিছু গোপনীয়তা রাখা হবে নিশ্চয়ই, কারণ এটা আমি জানি সংবিধানে আছে যে যদি কেউ তার পরিচয় গোপন রেখে সমস্ত তথ্য প্রমাণ কাউকে মানে প্রশাসনকে দিয়ে হেল্প করতে চায়, করতে পারে। কারণ অনেক অনেক তথ্য প্রমাণ সমস্তটাই লোপাট করে দিয়েছে এই শয়তান অসভ্য এই নিকৃষ্ট এই সমাজ সেবার নাম করে এই কিছু দুষ্কৃতী ভদ্র মুখোশ পরা কিছু নরখাদক, যাদেরকে আমরা বলতে পারি যে এই সন্দীপ ঘোষ, সুমন চট্টোপাধ্যায়, অভিক দে, তারপরে হচ্ছে মানে বিপ্লব সিং, ওইদিকে আক্তার আলী, এরকম আফতার আলী নাকি আছে, সেই এরকম প্রচুর 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 নাম, এই লিস্টের নামের মানে একটা করে পাতা খুলছে আর শুধু নাম বেরোচ্ছে, নাম নাম একটা করে পাতা খুলছে, একটা করে নাম বেরোচ্ছে। এই যে এইসব দুষ্কৃতীদের সত্যি এদের চরম শাস্তি দিতে গেলে তোমার যার কাছে যেটুকু যেরকম প্রমাণ আছে তারা সেই প্রমাণগুলো তুলে দিন। কারণ আজকে কিন্তু অনেক মানুষ এগিয়ে এসছে, সেই কারণেই কিন্তু আজকে আমরা জানতে পাচ্ছি সেই ওই হসপিটালে আরজি করের মতো জায়গায় কী রকমভাবে মানুষকে ফাঁসানো হতো এবং সেখানে লাশ নিয়েও কীভাবে খেলা হতো। ওয়েস্টেজ, বায়ো ওয়েস্টেজ মানে মেডিকেল ডিপার্টমেন্টের যে নোংরা গ্লাভস, প্লাস্টিক, কটন, এমনকি সিরিঞ্জ, সেলাইন, তারপরে অক্সিজেন মাস্ক, এই সমস্ত জলের বোতল, মানে সমস্ত যেগুলো বাতিল করে দিই, সব বাতিল হয়ে যায়, যেগুলো মেডিকেল ডিপার্টমেন্টে ব্যবহার হওয়ার পর যেগুলো বাতিল হয়, সেই বাতিল জিনিসগুলোকেও বেচে দিত। এইগুলো কিন্তু আমরা এখন এই বর্তমানে আমরা এখন সবাই জেনেছি। কি করে জেনেছি? এই কিছু কিছু সত্যি মানুষ যারা এই অন্যায়কে প্রশ্রয় দেয়নি, যারা এই অন্যায়কে মেনে নিতে পারেনি, তাদের বীরতার জন্যে লড়াইটা কিন্তু আজ থেকে শুরু করেনি, লড়াইটা তারা তখন থেকে শুরু করেছে এবং তখনও মানুষ মুখ খুলতো, তখনও মানুষ লুকিয়ে লুকিয়ে হোক যেভাবে হোক লিখিত জমা দিত কিন্তু জমা দেওয়ার পর সেগুলো তখন কাজ হয়নি, কিন্তু আজকের ডেটে পাপের ঘোড়া ভরে গেছে, সমস্ত তথ্যই সকলের সামনে উঠে আসছে। কিভাবে ওই সন্দীপ ঘোষের নামে যে লিখিত দরখাস্তগুলো করা হতো, করে যেগুলো মানে স্বাস্থ্য ভবনে জমা দেওয়া হতো, সেইখান থেকে সে অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি পৌঁছে যেত। মানে কতটা চেন এবং কতটা র্যাকেট, কত বড় র্যাকেট চালাতো ভাব। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে কত বড় র্যাকেট, যে ওর মানে ওর নামে যদি কেউ কমপ্লেন করতো, সেই কমপ্লেনের অরিজিনাল কাগজ ওর কাছে চলে আসতো এবং ওর অরিজিনাল কাগজে যে রিপোর্ট করেছে তার বদলে কি মানে তদন্ত হলো বা কতটা সেই ব্যাপারটা নিয়ে দেখাশোনা করা হলো, সেই বিষয়েরও রিপোর্ট মানে করার পর যে রিপোর্ট তৈরি করা হতো, সেই রিপোর্টেরও অরিজিনাল কাগজ ওর কাছে চলে আসতো। এবং যারা কমপ্লেন করতো তাদেরকে রাতারাতি মানে কমপ্লেন জমা দেওয়ার সাথে সাথে অবশ্যই যে কমপ্লেন করছে তার তো একটা সই থাকবে, তার তো একটা নাম থাকবে, সেটাও রাতারাতি সন্দীপ ঘোষের কাছে চলে আসতো। সন্দীপ ঘোষ তাকে রাতারাতি বাতিল করে দিত। তারপরেও কিন্তু কেউ মুখ বন্ধ করে রাখেনি, যে যেরকম পেরেছে, যে যেদিকে পেরেছে সে সেদিক থেকে কমপ্লেন তুলেছে। জানি তখন কিছু হয়নি, কিন্তু এখন তো হচ্ছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যার যা জানা আছে, আমি ছোট্ট একটা নগণ্য চ্যানেল থেকে ছোট্ট একদম ক্ষুদ্র, তাও যদি আমার কথাটা যদি কারোর কান অবধি পৌঁছায়, দয়া করে যদি কোনো প্রমাণ থাকে, কোনো ফুটেজ থাকে, কোনো কিছু একটু সামান্য একটাও যদি কোনো তথ্য থেকে থাকে, প্লিজ সিবিআইয়ের কাছেই হোক বা কোর্ট মারফত হোক বা যে কোনোভাবে, যেখানটায় গেলে আপনাদের কোনো প্রবলেম হবে না, সেটা আমার মনে হয় সবসময় সিবিআই আধিকারিকদের কাছে গিয়ে সেই সব তথ্য প্রমাণগুলো গোপনে জমা দেন, যাতে তাদের তিলোত্তমাকে বিচার দিতে সুবিধা হয়, তিলোত্তমার ইনভেস্টিগেশন করতে সুবিধা হয়। তখনকার সময় যদি এই কিছু মানুষ এই যে আজকে যদি আওয়াজ না তুলতো, তাদের যে পিটিশন বা কমপ্লেনগুলো যদি তখনকার সময় জমা না দিত, তাহলে আজকের ডেটে কিন্তু ইনাকে এই যে কত বড় র্যাকেট চালাতো সেটা প্রমাণ করা সহজ হতো না।
মানে কবে থেকে চলছে, কত বড় একটা র্যাকেট খুলে বসেছে, কত বড় একটা র্যাকেট চালাচ্ছে, সেটা কিন্তু আজকের ডেটে সকলের কাছে প্রমাণ হয়ে গেছে। আজকের ডেটে আমরা কিন্তু সবাই জেনে গেছি যে সন্দীপ ঘোষ এই একটি নাম, দিকে দিকে একটি মানে বলে না দুষ্কৃতি কাজ, তারপরে হচ্ছে অর্থ কেলেঙ্কারি, টেন্ডার কেলেঙ্কারি, মেডিসিন কেলেঙ্কারি, পার্কিং কেলেঙ্কারি, ক্যান্টিন কেলেঙ্কারি, যত রকমের কেলেঙ্কারি আছে, যত রকমের টাকা পয়সা মানে লোপাট করার কেলেঙ্কারি আছে, সব কিছুতে এই যে সিন্ডিকেট, যত রকমের সিন্ডিকেট আছে সব, তার ভেতরে সন্দীপ ঘোষ সবার শীর্ষে। তাই প্রত্যেককে বলবো প্লিজ প্লিজ তোমরা হেল্প করো সবাই, একটা মায়ের আর্তনাদ শুনে একটা মায়ের পাশে থাকো। একটা মা বিচার চাইছে, মা অর্থ চাইছে না, টাকা চাইছে না, পয়সা চাইছে না। মেয়েটা শুধু একটা স্বপ্ন ছিল তার নামের পাশে অনেকগুলো ডিগ্রি বসুক, সে কিছুই চাইছে না, তবুও আজকে তাকে প্রাণ হারাতে হলো অন ডিউটিতে। সে প্রচুর রোগীকে পরিষেবা দেওয়ার পরেও সে তার প্রাণটা কেউ বাঁচালো না, তার প্রাণটা সে বাঁচাতে পারলো না। সেই মায়ের কষ্ট, সেই মায়ের আর্তনাদ, দয়া করে প্লিজ সকলের কাছে বলছি, যদি কারোর কিচ্ছু সামান্য কিছু যদি জানা থাকে তাহলে সেটি সিবিআই দপ্তরে জমা দেন। এবার আসবো এই যে সন্দীপ ঘোষ সেই রাতে বাথরুম ভাঙার জন্যে, যে বাথরুমটা ভাঙবে সেই ভাঙার জন্যে কিছু স্টুডেন্টেরও সই নেয়। মানে ব্যাপারটা রাতারাতি এমন করে একটা সিচুয়েশান ক্রিয়েট করে, তোমাদেরকে আমি একটু শোনাই তাহলে বুঝবে। এমন করে একটা সিচুয়েশান ক্রিয়েট করে, তারাও জানতেন না যে কাগজে তারা সই করছেন সেই কাগজে যে নির্দেশিকার কথা লেখা রয়েছে তার দ্রুততার সঙ্গে রূপায়ণ করা হবে। আর ঘুরে ফিরে বল আবার সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বোর্ডে ভাঙা। মানে এই যে এই স্টুডেন্টদের দিয়ে সই করিয়ে নিয়েছে 9 তারিখে, মানে 9 তারিখে এরকম চরম একটা ঘটনা ঘটেছে। তারপরে 10 তারিখে এই বাথরুম সারানোর জন্য, সেই 9 তারিখে ঘটনা ঘটার পর 10 তারিখেই এইদিকে 9 তারিখে এত বড় একটা ঘটনা ঘটেছে, তার ভেতরে কখন মিটিং করলো, মিটিং করে কখন ডাকার এদেরকে দিয়ে রাতারাতি সেই বাথরুমটা ভাঙবে যেখানটায় তোমার হচ্ছে সেমিনার হলের নিকটবর্তী যে প্যাসেজটা ছিল, যেখানটায় অ্যাকচুয়ালি দুষ্কৃতি এই নোংরা কাজটা হয়েছে, আদৌ সেখানে হয়েছে না তোমার হচ্ছে সেমিনার হলে হয়েছে, সেটার প্রমাণ আজকে কারোর কাছে নেই। কারণ যেসব প্রমাণগুলো ছিল সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, সমস্ত প্রমাণ এরা নষ্ট করে দিয়েছে, সমস্ত প্রমাণ। তো সেই কারণে সেই একটি স্টুডেন্ট যে ওখানকার ডাক্তার, তারও স্বাক্ষর ছিল সেই বাথরুম ভাঙার ওই কাগজটা, যে দরখাস্তটা তৈরি করে তোমার স্বাস্থ্য ভবনে জমা দিয়েছিল, যে এবং রাতারাতি মিস্ত্রি লাগিয়ে সেই বিল্ডিংটা, সেই রুমটা ভেঙে বাথরুম তৈরি করার যে কাগজটা, সেখানটায় সেই জুনিয়র ডাক্তারকে দিয়ে কী বলে কীভাবে সই করিয়েছিল শোনো। ভাঙার যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় সই রয়েছে 3জন পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটি, দ্বিতীয় বর্ষে আলাপন সরকার রয়েছে। কি হয়েছিল? দেখুন, আমাদের এই ঘটনাটার পর আমাদের সঙ্গে শনিবার দিন, ঘটনার পরের দিন আমাদের সঙ্গে শনিবার দিন আমাদের এখানের প্রিন্সিপাল স্যার, অথরিটির আরও যারা উচ্চপদস্থ স্যাররা যারা ছিলেন, ডক্টর প্রিন্সিপাল স্যার, সঙ্গে হচ্ছে নিয়োগী স্যার, হেলথ সেক্রেটারি এবং এখানকার যারা ছিলেন এসিপি স্যার, এরা সবাই ছিলেন। সেখান থেকে আমাদের একটা মিটিং ডাকা হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজিটিদের সঙ্গে, হচ্ছে বাকি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ নিয়ে, যে কী কী আমাদের দায় অভিযোগ কিংবা কী কী আমাদের দাবি আছে সেই সব নিয়ে একটা মিটিং ডাকা হয় প্রিন্সিপাল ঘরের পাশে বোর্ড রুমে। সেখানে আমাদের জানানো হয় যে আমাদের যা যা আমাদের দাবি আছে ওনারা খতিয়ে দেখছেন, সেইভাবে ওনারা কাজ করার চেষ্টা করছেন, এবং এটাও আমাদের কাছে একটা আশ্বস্ত করেন যে আমাদের যে পিজিটি যা যা দাবি দেওয়া আছে, স্পেসিফিক্যালি সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল নিয়ে হসপিটাল প্রেমিসে আমরা যখন কাজ করছি, যেখানে আমাদের অনকল রুমের ব্যবস্থা নেই কিংবা হসপিটাল এই বাথরুম, ড্রিঙ্কিং ওয়াটার এইসবের যে ব্যবস্থা নেই, সেইগুলো ওনারা খতিয়ে দেখবেন। সেই অনুযায়ী আমাদের সেক্রেটারি আশ্বস্ত করেন যে এইসব অতি তৎপরতায় ওনারা দেখছেন, সেইভাবে ওনারা কাজ করবেন, এবং সেই অনুযায়ী চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেহেতু ঘটনা ঘটে সেই অনুযায়ী চেস্ট মেডিসিনের প্রায়োরিটিতে থাকবে। এই বলে আমাদের জানানো হয় যে সিসিটিভি এবং সিকিউরিটির জন্য যে অনকল রুমে যে ইঞ্জিনিয়ার, যে সিভিলের যা যা আছে সেগুলোর জন্য যে প্রতিটা ডিপার্টমেন্টের কাছ থেকে কী কী দাবি দেওয়া, স্পেসিফিক কী কী দরকার সেইগুলো আমাদের কাছ থেকে একটা লিস্ট চাওয়া হয়। ঠিক আছে, এই অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদের জানানো হয় যে সিসিটিভি, ওই অনুযায়ী আমাদের দুটো করে লেটার জমা দিতে বলা হয়, যে প্রতিটা ডিপার্টমেন্টের তরফ থেকে প্রিন্সিপাল স্যারকে করে যে কোথায় সিসিটিভি লাগবে এবং কী কী আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কী কী দরকার সেটার জন্য যেন আমরা একটা লেটার জমা দিই। সেই লেটার জমা দেওয়া হয়। বিকেলবেলা আমাদের জানানো হয় যে ওই দিন সিসিটিভির লোকেরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোথায় কী লাগানো হবে আমাদের সঙ্গে ডিসকাস করবে, এবং সিভিলের যেটা কাজ, যে কোথায় অনকল রুম হবে, কোথায় বাথরুম কী থাকবে, কিংবা
পুরো ডিপার্টমেন্টে কী কী রকমের রেনোভেশন কী দরকার, সেইটার জন্য আমাদেরকে কী হবে সেটা হচ্ছে আমাদের সোমবার নাগাদ জানানো হবে যে আমাদের সিভিলের লোকজন 9 তারিখ সোমবার, শনিবার হচ্ছে তোমার 10 তারিখ, তাহলে 11-12 তারিখে জানানো। হ্যাঁ সোমবার জানানো হবে যে আমাদের সঙ্গে দেখা করবেন যে কী কী দাবি দাওয়া আমরা যখন তাদের কাছে প্লেস করি। এই প্রেক্ষিতে সেখানে কারা করবেন? সিভিল ইঞ্জিনিয়ার? সেটা আমাদের স্পেসিফিকলি বলেনি, আমাদের বলেছে যে ডিপার্টমেন্ট যে যারা এইসব কাজে ভাইরা আছে তারা এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আধিকারিকরা কন্ট্যাক্ট করে নেবেন ভিয়া আমাদের ফ্যাকাল্টিস কিংবা এইচওডি। এইসব হওয়ার পর আমাদের বিকেলবেলাও হঠাৎ করে আমাদের এইচওডি স্যার ফোন করেন, ফোন করে জানান যে সিভিলের লোক হচ্ছে যারা এই কোথায় কি রুম হবে তারা পরিদর্শন করতে এসছে এবং আমাদের সবাইকে ডাকছিলেন যে যাতে আমরা গিয়ে একটা ইনিশিয়াল প্ল্যান আমাদের অ্যাটলিস্ট জমা দিতে পারি, যে সেই অনুযায়ী ওনারা কী কী পদক্ষেপ নেবে সেটা ওনারা যাতে সময় 12 তারিখ, এটা 12 তারিখ বিকেল, এটা হচ্ছে শনিবারের কথা বলছি যেদিন মিটিংটা হয়, শনিবার দিন বিকেলবেলায়। বিকেলবেলায় মিটিংয়ের দিনই এটা প্রথমে স্যার এইচওডি স্যার ডাকেন। সেই অনুযায়ী আমরা যেহেতু এখানে অনেক কলেজের লোক নিজেদের কলেজের মধ্যে অনেক মিটিং মিছিল চলছিল, সেই অনুযায়ী আমরা মাত্র 3 জন, আমি ডক্টর রনিত বোল আর ডক্টর অয়ন হার চৌধুরী, আমরা 3 জন যেহেতু অন স্পট অ্যাভেলেবেল ছিলাম বলে আমরা এইচওডি স্যারের সাথে দেখা করি এবং ওই আধিকারিক যারা এসেছিলেন তাদের সঙ্গে দেখা করি, করে আমরা একটা ইনিশিয়াল প্ল্যান আমরা চক আউট করি যে এখানে এই অনকন রুম করলে আমাদের ভালো হবে, এখানে এই জিনিসগুলো। এটা 10 তারিখ বিকেলে হলো। 10 তারিখ বিকেলে হয়েছে। এই অনুযায়ী যেটা পরে একটা লেটার যেটা পরে প্রকাশ্যে এসেছে, এটাতে আমাদের এইচওডি স্যার সই করে একটা দেন এবং ওটা আমাদের ফরওয়ার্ডও করা হয় যে যাতে তোমরা বাকি ডিপার্টমেন্টে যারা ছিল না তাদের সঙ্গে যাতে আমরা পরামর্শ করে যদি কোনো রকমের চেঞ্জ কিংবা কোনো রকমের যদি কিছু দরকার হয় সেটা যেন আমরা জানাতে পারি। প্রথম যে কাগজটা যেটার নিচে শুধুমাত্র ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে সেটা 10ই আগস্টে সই করা, 10ই আগস্ট। আর যে কাগজটাতে তোমাদের সই রয়েছে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী সহ সেটা কবে সই করা? সেইটা হচ্ছে 12 তারিখ। আগে 10 তারিখে ওই কাগজটা দেখার পর আমরা যখন ডিপার্টমেন্টাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানার পর অনেকেই অনেক অবজেকশন দেওয়া হয়, সেই প্রেক্ষিতে রাতে বেলা করে আমরা যতজন পিজিটি ছিলাম আর বাকি পিজিটিরা গিয়ে স্যারের সঙ্গে কথা বলি। সেই অনুযায়ী আমাদের এইচওডি স্যার হচ্ছে যিনি এসেছিলেন তার সঙ্গে অন ফোন কথা বলে ওদেরকে জানান যে যেন এইটা যেন ফাইনালাইজ না করা হয়, উনি যেন সোমবার আসেন, কারণ বাকি সব পিজিটির কাছ থেকেও মতামত নিতে হবে। সেই অনুযায়ী 12 তারিখ মানে সোমবার সকালবেলা আমাদের পুরো ডিপার্টমেন্ট 12 তারিখ মানে এই যে অবজেকশনটা হচ্ছে রিগার্ডিং যে যে জিনিসগুলো করা হচ্ছে আরো কিছু দরকার, অল্টারেশন দরকার, মডিফিকেশন দরকার, সেই সংক্রান্ত অবজেকশন সেই হয়। এবার 12 তারিখ সকালবেলা আমরা সেই অনুযায়ী কথা মতন সবাই পুরো ডিপার্টমেন্ট ইনক্লুডিং ওয়ার্কিং সিস্টাররা, নার্সিং সুপাররা সবাই এখানে উপস্থিত হয়ে ওখানকার যারা অধিকারী সিভিল ডিপার্টমেন্টে তারাও আসেন, গিয়ে আমাদের পুনরায় নতুন করে আবার কী কী প্ল্যান হবে সেগুলো আমাদের কাছ থেকে সবার কাছ থেকে একটা মতামত নিয়ে প্ল্যান করা হয়। সেই প্ল্যানে চক আউট করা হয় যে এখানে এই ঘটনা নাগাদ এটা 12 তারিখ মোটামুটি দুপুর নাগাদ মানে সকাল থেকেই চলছিল, 10টা থেকে 11টা থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা, কোথায় কী করে হতে পারে চক আউট করা, একটা নেগোসিয়েশন করা, যেভাবেই হোক যাতে মানে ওদেরও কিছু স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি আর আমাদের কীরকম প্রয়োজন এইসব করে মোটামুটি দুপুর নাগাদ আমাদের কাছে এই খবর আমরা করে যখন আমরা একটা সহমতে পৌঁছাই তখন হচ্ছে আমাদের সেই যিনি সিভিলের লোক ইনচার্জ ছিলেন উনি এসেন এই ফাইনাল প্ল্যানটা আমাদের কাছ থেকে দেখান, সব পিজিটির সামনে একবার পড়া হয়, ঠিক আছে, আরও কোনো রকমের তার মধ্যে যদি ত্রুটি থাকে সেগুলো মডিফাই করা হয়। তোমাদের 3 জনের নাম কারা চুজ করেছে? চুজ কিছু করা হয় না, আমরা সামনে ছিলাম, পুরো ডিপার্টমেন্টে যেহেতু সবাই সই করতে পারবে না মানে কাগজ অত জায়গা ছিল না, ওই জন্য বলা হয় যে প্রতি ডিপার্টমেন্টে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ তোমরা করে দাও, আমরা যেহেতু সামনে ছিলাম আমরা 3 জন সই করেছি। তারপর আমরা যেরকম যথাযথ আমাদের যেরকম প্রোটেস্ট মঞ্চে আমরা কাজ করে আমরা করে বেরিয়ে আসি। করে নাগাদ বেরিয়ে আসে আমরা ওই দুপুরবেলায় এই কিছু হয়ে যাওয়ার পর দুপুর 2-3টে নাগাদ আমরা বেরিয়ে চলে আসি, ওনারাও যে যা এতে বেরিয়ে চলে যান। এরপরে আমরা পরের দিন গিয়ে আমরা এই খবর পাই যে এরকম করে ডিপার্টমেন্টে হয়। সেই দিন বিকেলেই তো জানা যায় যে ভাঙাভাঙির কাজ শুরু হয়ে গেছে। আমি পোর্টাল মঞ্চে তো আমি জানি না, পরের দিন সকালবেলা আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ঘটনাটা 12 তারিখেই সামনে এসেছিল, 12ই আগস্ট যে ভাঙাভাঙি হচ্ছে, বিকেলবেলায় জানা গেল 12ই আগস্ট। এবার হয়তো এসেছিল কিন্তু আমি এখানকার বাকি বেশিরভাগই আমরা 13 তারিখে ওই জিনিসটা নিয়ে অবগত হই যখন আমরা প্রোটেস্ট মঞ্চে ছিলাম এবং আমরা যেহেতু অনেক মিটিং মিছিলের মধ্যে আবদ্ধ ছিলাম তো আমাদের সেই সময় বাইরের এর কাছ থেকে সেরকম কন্ট্যাক্ট কিছু ছিল না, কিন্তু মোটামুটি এই আমরা চলে যাওয়ার পর যে এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমাদের এই যখন প্ল্যান চক আউট হয় তখন কিন্তু আমাদের একবারও আমরাও প্রশ্ন করিনি, কারণ কি সিভিল যেখানে ঘটনাটা ঘটে যে সেমিনার রুম সেখানে আগে পুলিশ পোস্টিং সবসময় ছিল, যাতে থেকে ঘটনা ঘটে সেই দিন রাত থেকে কন্টিনিউয়াস পুলিশ পোস্টিং ছিল এবং আমরাও করিনি যে আমাদের কোনো সময় যদি কবে কী কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি, যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন পুরো ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন পারভিউতে আছে, আমরা সেই নিয়েও আমরা কোনোদিনও কোনো কোয়েশ্চেন কাউকে করিনি যে এখানে কোনটা কি কাজ হবে না করবে। তোমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, তোমরা সই করেছিলে? স্টুডেন্টদেরকেও অন্ধকারে রাখতো। আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে, ভাঙা হবে সেই বিষয়ে কিছু না এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। এটা একটা আশ্চর্য না, তোমাদের সেদিন মিটিং হলো, সেদিন একবার পরিদর্শন করে বেরোলো, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ শুরু হয়ে গেল। আশ্চর্য তো আছে, কিন্তু এখানে তো আমাদের সামনে যেহেতু ঘটনা আমাদের সামনে হলে হয়তো
আমাদের ব্যাপারটা স্ট্রাইক হতো, কিন্তু আমাদের সামনে যেহেতু এই যে দরজা ভাঙার কাজ কিংবা যেটা ছবিতে বেরোচ্ছে সেটা আমাদের সামনে, কিংবা আমরা যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না, কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে ছিলাম, উপলব্ধিতে বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম। তো সুতরাং আমরা তো পরে এই খবরটা জানতে পারি যে বিভিন্ন অন্য যারা পরিদর্শন করতে এসেছিল কিংবা অন্যরা আর কোথাও পরিদর্শন হয়েছে বাকি বিভাগে যারা আছে তারা বলছে কোথাও হয় বাকি ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছে যে চিফ সেক্রেটারি প্রায়োরিটি পাবে, আমাদের কাছ থেকে প্ল্যান চেকআপ টেকআপ সব করা হবে, সেই অনুযায়ী আমরা ডিপার্টমেন্টে অ্যাজ আ হোল আমরা গিয়ে ওখানে উপস্থিত হই। এখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছেন যে যখন এই তারা তাদের সঙ্গে যে কথা হয়েছিল সেটা সার্বিকভাবে আর্থিকরের বিষয়ে কথা হয়েছিল, কেস মেডিসিন এখনই শুরু করে দিতে হবে এমন কোনো নির্দেশ তারা দেয়নি, তাদেরকেও বিষয়টা অন্ধকারে রেখে করা হয়েছে। ভবন দেখুন এক্সিকিউশনের কাজ আমরা যখন ডিপার্টমেন্ট, তার মানে বুঝতে পারলে যে একটা অ্যাক্সিডেন্ট সেটাকে চাপা দিতে, মানে একটা অ্যাক্সিডেন্ট এত বড় একটা নোংরামি, একটা নোংরা কাজ যেটাকে বলা যেতে পারে তিলোত্তমার ওপরে যে অত্যাচার, মানে একটা রেপ, গ্যাং রেপ না শুধু রেপ সেটা নয়, একটা হসপিটালে, এত বড় একটা হসপিটাল যেটা সরকারি হসপিটালে একটা মানে কর্মরত মেয়ের ওপর এই রকম নির্মম কাজ হয়ে গেল, হওয়ার পরেও হসপিটালে বাদবাকি স্টুডেন্টদেরকে কীভাবে এঙ্গেজ রাখছে বা বাদবাকি স্টুডেন্টদেরকে কীভাবে বোঝানো হচ্ছে, মানে ওই যে অভিজ্ঞদের যেমন এখানকার পরিদর্শন করে গিয়ে উনি উনার বর্ধমানের মেডিকেল কলেজে তাদেরকে বলছে না না ওটা এমন কোনো বড় ঘটনা না, না ওটা রেপ হয়নি, মানে ওই দিকের স্টুডেন্টকে শান্ত রাখছে। ইনার চেস্ট ডিপার্টমেন্টে অন্যান্য স্টুডেন্টগুলো যারা যাতে আওয়াজ না তোলে তাদেরকে কি করছে, সাথে সাথে মিটিং করে তাদেরকে যে না আজকে চেস্ট ডিপার্টমেন্টে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাহলে তো সত্যি নড়ে চড়ে বসতে হবে, তোমরা সবাই মিলে দেখো কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, কী কী তোমাদের জিনিসপত্রের দরকার বা কী কী করলে চেস্ট ডিপার্টমেন্টটাকে উন্নতি করা যাবে, এত বড় ঘটনা, মানে তখন ওই সব স্টুডেন্টদেরকে বিজি রাখছে এবং পুরো প্ল্যান মাফিক উনি এত বড় কাজ মানে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার সাথে সাথে সমস্ত কলেজের সমস্ত সব যতগুলো সব এইসব সব যোগসূত্র কোথাও না কোথাও সেই সুতো বলে না, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এই দড়ি একটার পর একটা সুতো গিট ছাড়াতে গেলে সেই মাথায় বসে আছে ওই একটা বড় সাদা সুতো চটি পায়ে, তার অবধি রাস্তাটা পৌঁছাচ্ছে। ওই যে বলে না কেঁচো দেখে গর্তটা খুঁড়তে শুরু করা গেল, কাল কেউটো তো ওই সিংহাসনে বসে আছে। আজকে রাজনীতির কথা কেন আসছে, এই যে প্রত্যেকটা মানুষ বলছে আমরা রাজনীতি নয়, আমরা তিলোত্তমার বিচার চাই। বিচার প্রথম কিন্তু শুরু হয়েছিল সত্যি তিলোত্তমার বিচার চাই, যে একটা হসপিটালে এত বড় কাণ্ড হয়ে গেল কী করে হয়ে গেল, তারপরে সেই তিলোত্তমার বিচার চাইতে গিয়ে এখন দেখে ধীরে 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 চারিদিকটা মানে বড় বড় কালকেউটে বড় বড় মানে অজগর বসে আছে, সমস্ত স্টুডেন্টগুলোকে গিলে খেয়ে নেবে। তারপরে স্টুডেন্টগুলোকে গিলে খেয়ে নিলে স্টুডেন্টগুলোর খাবার হজম করার পর ধীরে ধীরে বেরোবে সব ডিপার্টমেন্ট। দেখো একটা যদি সত্যিই শুধু মেডিকেল ডিপার্টমেন্ট হয় তাহলে শুধু মেডিকেল ডিপার্টমেন্ট হয়েছে, বাদবাকি ডিপার্টমেন্টগুলো তো ভালো আছে, না তাহলে আমাদের রাজ্যের নেতামন্ত্রীদের দোষ দেওয়া যাবে না, কারণ মেডিকেল বিভাগে যার উপরে দায়িত্ব দিয়েছিল সে এরকম করেছে। আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে মেডিকেল ব্যবস্থা, আজকে অন্যান্য দপ্তর, যে কোনো দপ্তর, পয়সা দিলে চাকরি, পয়সা না থাকলে চাকরি নেই। এটা কি চলছে? অশিক্ষিতদের হাতে ডিগ্রি, শিক্ষিতরা ডিগ্রি পাবে না, কারণ তুমি টাকা দাওনি তুমি ডিগ্রি পাবে না। অশিক্ষিতরা টাকা দিয়েছে তাই ডিগ্রি, মানে তারাই বসে অশিক্ষিতদের বদলে অন্য মানুষ, শিক্ষিত মানুষ বসে তার বদলে তার হয়ে লিখে ডিগ্রি, মানে বিদ্যা আমার ডিগ্রি তোমার, মাঝখানে টাকাটা দাও আমায়। তাহলে আমরা তো যার ডিগ্রি নেই তার কাছে তো আমরা যাচ্ছি না, আমরা আমাদের প্রাণ, এই একটা প্রাণ এটা চলে যাওয়ার পর তার কিছু করার থাকবে না, তাই আমরা এই প্রাণটা বাঁচানোর জন্য সবসময় দেখি, সার্চ করি কার কত ডিগ্রি, কার কে কত স্পেশালিস্ট, কার কত র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী আমরা এই ডাক্তারের কাছে যাব, এই র্যাঙ্ক অনুযায়ী আমি এই ইঞ্জিনিয়ারের কাছে পড়তে পাঠাবো, এই র্যাঙ্ক অনুযায়ী আমরা এর কাছে করব, কারণ তার কাছে ডিগ্রি আছে কিন্তু তার কাছে শিক্ষা নেই, আর যার কাছে শিক্ষা আছে তার কাছে ডিগ্রি নেই। তাহলে এখন এই বর্তমানে মানে বুড়ো ডাক্তারদের তাদের কাছে ট্রিটমেন্ট করলে যাবো তোমাদের প্রাণ বাঁচার আশঙ্কা আছে। এই ইয়াং জেনারেশন, এখন ইয়াং ডাক্তার যেসবগুলো এই ডাক্তার হয়ে নতুন প্রজন্মে বেরোচ্ছে বা বেরিয়েছে, তাদের কাছে সত্যি সঠিক ট্রিটমেন্ট পাবে কোনো রুগী গেলে? কারণ আমরা তো দেখছি ভালো স্টুডেন্টরা ডিগ্রি পায়নি,
আর যাদের পয়সা ছিল তারা পয়সার বিনিময়ে মানে নাম্বার কেটে নাম্বার বসিয়ে ভালো ডিগ্রি নিয়ে বসে আছে। তাহলে আমরা ডিগ্রি দেখে যে রুগীকে নিয়ে যাবো সেখানে, সেই ডিগ্রিধারীটা আদতেই ট্রিটমেন্ট করতে পারবে কিনা এটা নিয়েই তো একটা বড় প্রশ্ন। অথচ দেখো লাশ মারা গেছে, সেই লাশ নিয়েও বিজনেস, লাশের শুরু থেকে শেষ অবধি ব্যবসা, কোন দিকে যাবে? এর যে ময়নাতদন্তে যে মর্গ, সেই মর্গ থেকে আর কি কি ধরনের বেনিয়ম হয় যেখান থেকে টাকা? আমি আপনাকে বলছি, কাটা বডি, ধরুন পোস্টমর্টম হচ্ছে, বডিটা কাটা পড়ে আছে, যারা সেদিন হয়তো ধরুন বডি কম আছে, মানে বাজার ভালো নেই ওর, হ্যাঁ, তো সেদিন ওই ডেকে পয়সা হয়তো দিতে চাইছে না, বাধ্য করবে দিতে, কাটা বডিটা থেকে বলবে তোমরা সেলাই করে নাও, নাহলে সেলাই ভালো হবে না, বাধ্য করবে টাকা দিতে। তারপরে ধরুন পোস্টমর্টমের আগে কেউ এলো যে একটু বডি একটু দেখা যাবে, হতেই তো পারে, অনেকের আসে না, তার বোন ভাই মা বাবা একবার দেখবো, দেখার জন্য পয়সা, কত টাকা? দেখার জন্য 1000-1200, শুধু দেখার জন্য, ওটা দর্শন শুধু দেখার জন্য। তারপর পোস্টমর্টম আলাদা, ওগুলো সব আলাদা, ওগুলো সব আলাদা। ও ওখানে একটা এমন নেক্সাস করেছিল, আমি আপনাকে একটা কথা বলছি, যদি লাস্ট 6 মাসের, বেশি না, লাস্ট 6 মাসের র্যান্ডাম 4টে খাতা আমাদের আছে মর্গে, ডেড বডি রেজিস্টার, বডি যে প্রথম আসছে এই যে মর্গ থেকে, এই যে তিলোত্তমার বডি প্রথম এসেছিল, সেটা এসে ডেড বডি রেজিস্টারে নাম উঠেছে। তারপর হচ্ছে পোস্টমর্টম রেজিস্টার, যেখানে পোস্টমর্টম, যে রেজিস্টারে পোস্টমর্টম রেজিস্টার করা হচ্ছে, তার নাম ধাম ঠিকানা এভরিথিং। তারপর হচ্ছে পুলিশ রেজিস্টার, যেখান থেকে ভিসেরা কোনো পুলিশকে আমরা দিই। তারপর হচ্ছে ডিসপোজাল রেজিস্টার, যেখানে বডিটা আমরা ডিসপোজ করছি, পুলিশের যে ডিসপোজাল অর্ডার যেটা নিয়ে আসে তার মধ্যে অটোপসি সার্জন সাইন করছেন। সেই ডিসপোজাল অর্ডার ধর্ম অনুসারে হিন্দু বা মুসলিম তাদের যা যা কাজ সেটা করার জন্য ওই ডিসপোজাল অর্ডারটা লাগে, ওটাই ডাক্তার অটোপসি সার্জনের সাইন হয়। যখন আমরা বডি পার্টির হাতে এই কাগজটা তুলে দিচ্ছি, গিয়ে পার্টি নিতে যাচ্ছে, সেখানে ফোন নাম্বার লেখা থাকে যিনি বডিটা নিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, লাস্ট 6 মাসের র্যান্ডাম চেক করা হোক, মাসে বেশি না 10 দিনের চেক করুন, দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পার্টিদের কাছ থেকে, ফোন করুন, জানতে পেরে যাবেন। এই টাকা কে খাচ্ছে? ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা, এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, করুন 6 মাসের টেস্ট, ওখানে র্যান্ডাম চেক করুন, ওই ডিসপোজাল খাতা। অর্গান অর্গান তো বিভিন্ন, ধরুন আনক্লেম বডি, এই যে অর্গান নিয়ে কথা হচ্ছে যে বেঁচে দিয়েছে বডি, কিন্তু আমরা জানি এগুলো করতো, তখনও আমাদের কিছু তখন বললে তো মানে বুঝতে পারছেন, আনক্লেম বডি বিক্রি করে দিত। আনক্লেম বডি না, ওরম ভাবে না, আনক্লেম ধরুন বডি। এবারে যেটা নিয়ম হচ্ছে মর্গে, ধরুন আনক্লেম বডি, হিন্দু বডি, মুসলিম বডি, আঞ্জুমান মাফিদুল ইসলাম বলে একটা অর্গানাইজেশন আছে, তাদেরকে তাদের গাড়ি দেওয়া হয়, তারা নিয়ে যায় শ্রদ্ধার সঙ্গে মুসলিম বডি, সেখানে ওদেরকে ওই কবর দেওয়া হয়। হিন্দুর বডি আপনার এই এতে এই এখানে হিন্দু যে কবরস্থান আছে, হিন্দু কবরস্থান পার্ক সার্কাসের এখানে, এই জায়গাটা পার্ক সার্কাস না, এখানে আপনার হিন্দু কবরস্থানে ওখানে দিয়ে দেওয়া হলো, গাড়ি করে এসে নিয়ে যায়। এবার এ কি করে, ম্যাক্সিমাম আপনি ধরুন যেগুলো হয়তো পুলিশ পোস্টমর্টম অটো ইনফরমেশন নেই, পাঠালো না, ডিসপোজাল পাঠালো না, বা অনেকদিন পড়ে আছে, এরকম শুনেছি খবর যে ও অর্গান বের করে নেয়, দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায়, শুনেছি এরকম কথা। দেখুন আমি প্রমাণ দিতে তো পারবো না, শুনেছি এরকম কথা। ভালো করে যদি ইনকোয়ারি করা হয়, সেগুলো পাঠানো হয়। এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল বডি, কেন পাঠানো হচ্ছে? ওয়ার্কশপে এই অর্গানগুলোকে তো কেটে দেখা নিয়ে দেখে ছেলেদের পড়ানোর জন্য, মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্য। কিন্তু তার তো একটা নিয়ম আছে, ডেড বডিকে রেসপেক্ট করতে হয়, এরকম তো করা যায় না। কিন্তু ওই কারণে ওইগুলো ওরকম করে, এটা শুনেছি। ওই ক্ষেত্রে ওখানে বসে পড়তো, ও চাকরি দেবে বলে টাকা নেয় লোকেদের কাছ থেকে, এই খবরও শুনেছি। সেই টাকা কাদের বলছে, প্রাইভেটে চাকরি দেবে। এই যে এটা তো অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, এটাও এরকম একটা, ও তো আপনার ওই কন্ট্রাক্টের চাকরিটাও নিজে এটা মেনটেন করতো, কিভাবে করবে। ও একটা ইউনিয়ন তৈরি করেছিল, জানেন তো, একটা ইউনিয়ন করেছিল, কর্মচারী সমিতি। অধ্যক্ষ কর্মচারী সমিতি বানিয়েছিল, আপনি খবর নিয়ে দেখুন। আমি আপনাকে বলছি, কর্মচারী সমিতি আমার কাছে আছে, দেখবেন ছবি, কর্মচারী সমিতি। এই কর্মচারী সমিতি বানিয়েছিল, মানে কি, ও চতুর্দিক থেকে এই সংগঠন, একদিকে বাউন্সার, একদিকে নানা রকম গুন্ডা বাহিনী, তার মধ্যে এই এই করে, এই দেখুন, এই যে কর্মচারী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, এটা উনি বানিয়ে? হ্যাঁ উনি বানিয়েছে, মানে এবার প্রমাণ করতে পারবেন না আপনি উনি বানিয়েছে। এটার মধ্যে সমস্ত এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, ও বানিয়েছে। এটা কোথায়, কোন রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনি দেখুন, গভর্নমেন্টের আছে, আপনি দেখুন কোনো জায়গায় দেখতে পাচ্ছেন, দেখুন শুধু ফোন নাম্বারই, কিন্তু এর মধ্যে একজনের ছবি আছে, আমি দেখাতে পারছি না, শুধু নামটা দেখাচ্ছি, কারণ তার এটা চলে এলে ঠিক না। এই যে
কথা হচ্ছে এগুলো করে রেখেছি কেন বলুন তো, মানে যাতে কোনো, আমি আপনাকে বল, এখানে দেখা যাবে না। এইবারে কথা হচ্ছে এগুলো করে রেখেছি কেন বলুন তো, মানে যাতে কোনো আন্দোলন কোনো কিছু সব ওর কন্ট্রোলে থাকবে, মানে গ্রুপ ডি সুইপার টু সুপার। সুপার মানে সঞ্জয় বশিষ্ঠ, সুইপার মানে সুইপার এই যে ডোম সন্তোষ মল্লিক, এখান থেকে সুইপার টু সুপার টোটাল কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, দিয়ে একটা নেক্সাস তৈরি করে দিয়েছে। অরাজক অবস্থা। আন্দের নগরী চৌপাট রাজা, টাকাসের ভাজি টাকাসের ভাজা। রামকৃষ্ণদেব বলেছে যা ইচ্ছে তাই কর, মন্দ হলে ছাড়বে না। যা ইচ্ছে তাই কর, মন্দ হলে ছাড়বে না। পরিবেশকে বাঁচিয়ে কর, পরিস্থিতি ছাড়বে না। ভগবানের খাতা খুলেছে একদম। একদম ঠিক, ভগবানের খাতা খুলেছে। এখন যেমন ভিলা, এই মানুষ লাশ বেচে, লাশ বেচা, লাশের অর্গান বেচে, সমস্ত কিছু বেচে বেচে আজকে 2 বিঘে জমির ওপর 10 ফুট পাঁচিল দিয়ে দোতলা না 3 তলা ভিলা বানিয়েছে, যেখানটায় ওরা বাগান বাড়ি, যেখানে মাঝে মাঝে গিয়ে রেস্ট নিয়ে আসতো। দেখো আজকে গেল কার গেল, এই মায়ের কোলখালি হলো। এরকম যে কত মায়ের কোলখালি করে আজকে ওই ভিলা বানিয়েছে, এইরকম করে কত লাশের ওপর উনি দাঁড়িয়ে এই ভিলা বানিয়েছে, এইরকম করে কত মানুষের পয়সা লুটে চাকরি দেওয়ার নাম করে আমাদের পুরো রাজ্যটাকে খোকলা বানিয়ে দিয়েছে। কারণ শোনো, অশিক্ষিতর হাতে যদি রামবাণ তুলে দাও, সে তো ব্যবহার করা জানবে না, তাই না? সেটাই হয়ে গেছে আজকে। এমনভাবে আমাদের রাজ্যটার অবস্থা যে সত্যিকারে এই রাজ্য আমরা যেখানে বসবাস করছি, এর যদি পরিবর্তন না হয়, আমরা যদি আওয়াজ না তুলি, এগুলো সব কিছু যদি পরিবর্তন না আসে, মাথায় রেখো, তোমাকেও, তোমার ঘরের সন্তানকেও ঘরে ঢুকে টেনে বের করে নিয়ে যাবে। তোমাদের বলার কিচ্ছু থাকবে না, করার কিচ্ছু থাকবে না। কারণ তোমরা জানাবে তো কোথায় জানাবে? যেখানে জানাবে সেখানেই নরখাদক, নররাক্ষস বসে আছে তোমাকে উইথ তোমার ফ্যামিলিকে ছিঁড়ে খাওয়ার জন্যে। কোথাও না এগুলো শুনছি আর ভাবছি সেই পুরনো ইংরেজদের আমলে যে শাসন হতো, যেগুলো আমরা বইয়ে পড়েছি, যে সারাক্ষণ কৃতদাস করে রাখা হতো, দাসত্ব স্বীকার করানো হতো, এবং কিছু মানুষ তারাই রাজত্ব করে যেত, আর কিছু সংখ্যক মানুষ একেবারে তাদেরকে সারা জীবন চাবুকের বাড়ি মেরে দাসত্বের খাতায় নাম লেখে। ওই জন্য আমাদের দিদিভাই আমাদের বলেছিল ঝালমুড়ি বেচো, চপ বেচো। এগুলো ক্রিয়েটিভিটি, এগুলো তো কলা। পড়াশোনা করে কী হবে বিদেশে গিয়ে? দেশের মাটিতে থাকো, একটা চায়ের দোকান দাও, ঘুগনি আমি না এই কথাগুলো যখন প্রথম শুনতাম তখন আমি এতটা সিরিয়াস নিতাম না, হাসতাম বা ভাবতাম যে সত্যি হয়তো খেলার ছলে বলেছে বা হয়তো কথার কথা, কিন্তু যদিও উনি যেই পজিশনে আছে ওনার কথার কথাতেও কিছু বেরোলে চলবে না, তবুও হাসতাম। মনে হতো যেন উনি একটা পাগল মাথা, মানে কিছু কাজ করে না। এত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এত চাপ, এত প্রেশার নিতে নিতে কখন কোথায় কি বলে ভুলভাল ঠিক থাকে না। কিন্তু এখন ওনার উদ্দেশ্যটা সেটাই ছিল যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দেবে, কন্যাশ্রী দেবে, যুবশ্রী দেবে, বেকারশ্রী দেবে, বিধবা ভাতা দেবে, বার্ধক্য ভাতা দেবে। এইসব ভাতা দিয়ে 2000, 1000, 300, 500, এই যে 1000, এইসব দিয়ে সবার মুখের মধ্যে একটা করে, আর পুরো রাজ্যটাকে খোকলা করে রেখে দিয়েছে, পুরো সিস্টেমটাকে ভেঙে রেখে দিয়েছে। এইভাবে ভেঙে দিলে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সবার পেছনে, এই যে আমাদের ভারতবর্ষের ভিতরে যে দেশ, তার ভিতরে সবার লাস্টে থাকবে এই পশ্চিমবঙ্গ রাজ্য। সব দিক থেকে দুর্নীতি, সব দিকে শিক্ষা ব্যবস্থার অবস্থা এই হাল। হ্যাঁ, একজন অধ্যক্ষ, একজন প্রফেসর, মানে একজন বলে না প্রিন্সিপাল, প্রফেসর বলতে একজন প্রিন্সিপাল, যাকে বলা হয় এই পুরো আরজি করের মাথা, সে চারিদিক থেকে 2 নম্বরই বিজনেসে ভরিয়ে রেখে দিয়েছে। আর তাকে প্রোটেকশন দিচ্ছে কে? আমাদের রাজ্যের সবথেকে বড় মাথা। আজকে ফাঁসি, আজকে চিৎকার করছো রেপিস্টদের ফাঁসি, এত রেপ হয়ে গেল, এত কিছু, তাহলে সেই সময় চিৎকার করনি কেন? আজকে এই সব মানুষগুলো পথে নেমেছে, তাই আজকে এত তাড়াতাড়ি দ্রুত আইন আনার ব্যবস্থা, যে রেপ করলেই ফাঁসি। এতদিন ধরে যে এত মেয়ের ওপরে এত রেপ হয়ে গেল, এত কিছু হয়ে গেল, সন্দেশখালির ঘটনাটা, হ্যাঁ, হাওড়ার মেয়েটার ঘটনাটা, এই যে এত ঘটনা ঘটছে, তার ভেতরেও চুপ কী করে আছো?
তাহলে এতদিনে কেন, যদি সঠিক সচেতন নাগরিক হও বা সচেতন তুমি দেশ আমাদের রাজ্য রক্ষক হও, তাহলে এই আইনটা পাশ করতে এত দেরি হলো কেন? আইন তো যদিও ছিল, কিন্তু আমাদের এই লাগু করতে এত দেরি হলো কেন? যে রেপিস্ট হলেই, রেপ করলেই তাকে কোনো কিছু করাবে না, আগে ফাঁসি। ফাস্ট ট্র্যাক কোর্টগুলো কেন চালু করা হয়নি? কেন সমস্ত সুবিধার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যেরই সমস্ত নাগরিক কেন বঞ্চিত থাকবে? সবাই সব দিকে সুবিধা পায়, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই আমরা অনেক কিছু সুবিধা পাই না, কেন পাবো না? আজকে তিলোত্তমা একটা ঘটনা থেকে কত বড় রূপ, আজকে এই মেয়েটির ওপরে যে অত্যাচার, যে নিষ্ক্রিয়, যে নৃশংসতার কাজ করেছে, যে নৃশংসতার রূপ দেখিয়েছে, যে বর্বরতার কাজ করেছে, বলতে গেলে বুকের ভেতরে কেমন চিন করে ওঠে। এই যে এইরকম যে কাজ করেছে, করার পর কি করে আমাদের রাজ্যের পুলিশ বলো বা আমাদের মন্ত্রী বলো, কি করে তার মায়ের হাতে টাকা দিয়ে সমস্তটা চাপা দিতে চেয়েছিল? কি করে, কোন মুখ দিয়ে, কোন হাত দিয়ে, কীভাবে? হাত কাঁপেনি, মন কাঁপেনি, বুক কাঁপেনি যে একটা মেয়ের ওপর এইরকম বর্বরতার কাজ? সে ডাক্তার, ভগবানের পরের রূপ, সে তাদের যদি প্রোটেকশন না থাকে, তারা যদি সেফ না থাকে, আমরা তো সাধারণ মানুষ, প্রত্যেকের ঘরে মেয়ে আছে, মেয়ে হোক বা ছেলে হোক। আজকে কিছুদিন আগেই তোমার একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটা ছেলের উপরেও কিন্তু এরকম টর্চার করে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, বলছে সুসাইড করেছে। হয়তো সেভাবে তদন্ত হলে ওটাও বেরোতো অনেক কিছু। ওর সময়ে কিন্তু এইভাবে মানুষ পথে নামেনি বলে হয়তো সেটা ধামাচাপা পড়ে গেছে। তাই ছেলে হোক মেয়ে হোক, লাইফ সিকিউরিটি প্রত্যেকের দরকার। তাই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে, যার যেটা মাধ্যম আছে সে সেই মাধ্যমের ভিত্তিতেই তুলবে। ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সেই রাতে তার অধ্যক্ষ, অ্যাকচুয়ালি তিলোত্তমা যে ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টের নতুন স্যার এসেছিলেন, যে মানে ওদের ওই ইয়েটার দেখাশোনা করার প্রত্যেকটা তো একটা বিভাগ আছে, সেই বিভাগেতে সেই নিয়েও কথা হয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, যদি মতামতের ইয়ে হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। যত জানাবে তত আমরাও জানবো, আমিও ভুল হতে পারি, আমার যদি ভুল হয় সেখানে শুধরে দেবে, আমার যদি ঠিক হয় সেখানেও অ্যাপ্রিসিয়েট করতে ভুলো না।